হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখক মির্জা এলিয়াদের লেখা মূল বই মৈত্র এর বাংলা অনুবাদ লা নুই বেঙ্গলি এর নবম পর্ব। আর পাঠ করছি মৌসুমী হাসান। হ্যালরের বিছানায় শায়িত আমার দেহ। যে সিগারেটগুলো আমি খাচ্ছিলাম সেগুলো থেকে পাকিয়ে পাকিয়ে ধোঁয়া উঠে যাচ্ছে। এই অনর্গল বকে যাওয়া ভদ্র মহিলার সবই অবাস্তব মনে হচ্ছিল। মনে হচ্ছিল আপনি স্বপ্ন দেখছি। মৃত্যুই আমার একমাত্র আশ্রয়। আমাকে মরতেই হবে। মনে হচ্ছিল এরকম পারিপার্শ্বিকতার মধ্যে আমি কয়েকদিন থাকলে পাগল হয়ে যাব। আমাকে পালাতে হবে। আমাকে পালাতে হবে এক প্রগাঢ় নির্জনতার মধ্যে। সব ভুলতে হবে। সবচেয়ে বড় প্রয়োজন নিজেকে ভোলার। ঠিক করলাম পরের দিনই আমি চলে যাব। মিসেস রিবেরিও বললাম, অনুগ্রহ করে একবার মিস্টার সেনকে ফোন করবেন। সাউথ 1147 বলুন উনি যেন আমার জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা করে। অন্য সময় হলে হয়তো রিবেরিও একজন কালো আদমিকে ফোন করতে চাইতেন না, কিন্তু যেহেতু ওনার বাড়িতে ভাড়া থাকবো তাই উনি তাড়াতাড়ি ছুটলেন ফোন করতে। সম্ভবত শিবুই ফোন ধরেছিল। আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিই বলে চলে গেলেন রিবেরিও। ওনাকে যেতে দেখে আমি বাস্তবে কি খুশি হলাম। কান্না আর আমি চেপে রাখতে পারছিলাম না। হঠাৎই মনে হলো আমি বুড়ো হয়ে গেছি। আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে। একটি আরশির সামনে দাঁড়িয়ে গেলাম। আমি নিজেকে চিনতে পারছিলাম না। 24 ঘন্টার মধ্যে আমার চেহারায় আশ্চর্য পরিবর্তন এসেছিল। বোধহয় সেই দিন থেকে আমি বুঝেছিলাম মানুষের বাহ্যিক রূপের কোনো মূল্য নেই। মানুষের মুখে তার চরিত্র কিছুই লেখা থাকে না। হয়তো শুধু চোখ দুটোই একমাত্র বিশ্বাসঘাতকতা করলেও করতে পারে। অসীম ক্লান্তিতে ভেঙে পড়ে আমি বিছানায় আশ্রয় নিলাম। শুয়ে শুয়ে একটা সিগারেট ধরিয়ে ছাদের দিকে শূন্য দৃষ্টিতে মেলে রইলাম। এমন সময় দারুণ আনন্দে হৈ হৈ করতে করতে হ্যারল্ড এসে ঢুকলো। ঘরে ঢুকে সমস্ত ঘটনা জানতে চাইল। আমি প্রচণ্ড মাথা ধরেছে বলে ওকে সামান্য দু একটা কথায় ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম। ও ওর সঙ্গে ঠান্ডা পানীয় ব্যবস্থা করলো এবং দৃঢ়ভাবে জানালো হুইস্কি খেলে সব যন্ত্রণার উপশম হয়। ও নিজের ঘর থেকে হুইস্কির বোতল নিয়ে এলো। আমি একবার খাওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড দুঃখবোধ পুনরায় আক্রান্ত হলাম। ঠিক এই সময় বাচ্চু এসে ঘরে ঢুকলো। প্রচণ্ড আবেগে আমি ওকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম। ওকে আমার প্রেমের দূত বলে মনে হচ্ছিল। বাচ্চুর পরনে ধুতি ছিল ময়লা, খালি পা। আমার ঘরে অন্যরা ওর দিকে বিতৃষ্ণা দৃষ্টিতে তাকিয়েছিল। ও কিন্তু সহজভাবেই কুলিতে পরিচালনা করছিল। আমি অধৈর্য হয়ে অপেক্ষা করছিলাম কখন শেষ হবে ওর কাজ, আর আমি জানতে পারবো মৈত্রের অবস্থা, ওখানে কি ঘটছে। আমি কুলির পয়সা মিটিয়ে ওকে আলাদা করে ডেকে নিয়ে গেলাম। যাবার আগে মিসেস রিবেরিওকে আমাদের দুজনের জন্য চা পাঠাতে বললাম। হেলথ রাগে ফেটে পড়েছে। ও চাইছিল একা আমার সঙ্গেও তখন কথা বলবে। ও বুঝতেই পারছিল আলিপুর থেকে আমার আসার বিষয়টা অত সোজা ছিল না। ও অবশ্য আমাদের বিরক্ত করতে আসেনি। বাচ্চু আমার জন্য এক কপি উল্লেখ করে নিয়ে এসেছিল। বইটা মৈত্রের শেষ কথা, আমার ভালোবাসাকে, আমায় ভালোবাসাকে, মৈত্র লেখা ছিল। আমি বিষণ্ণ হয়ে জিজ্ঞাসা করলাম, শুধু এই? বাচ্চু আমাকে বইয়ের শেষ পাতাটা দেখতে বলল। লেখা ছিল, চিরবিদায় প্রিয়তম। আমি এমন কিছু বলিনি যাতে তুমি দোষী হও। শুধু এইটুকুই বলেছি যে তুমি আমার কপালে চুমু খেয়েছিলে। এটুকু আমার স্বীকার করতেই হয়েছিল, কারণ উনি আমার মা। অ্যালেন আমার বন্ধু, আমার প্রেম। বিদায়, মৈত্রী। দুঃখের যন্ত্রণায় আমি বোবা হয়ে গিয়েছিলাম। হাতের লেখাটা বারবার দেখছিলাম। বাচ্চু চুপচাপ সিগারেট খেয়ে যাচ্ছিল। তারপর হঠাৎই সে বলতে শুরু করলো, সবাই জানাজানি হয়ে গেল। অবস্থা চরমে উঠল। সত্যি বলতে কি, আপনারা ভীষণই অসাবধানী ছিলেন। ড্রাইভারও আপনাদের একাধিকবার দেখেছে আপনার ঘরে। ও শিবু আর রুমুকেও বলেছিল। কেউ সাহস পায়নি আপনাদের সাবধান করতে। আমি নিজের মনে প্রশ্ন করেছিলাম, বাচ্চা কি শুধুই ওইটুকু বুঝতে জানতো? সঙ্গে সঙ্গে এও বুঝতে পারছিলাম এসব বিষয় নিয়ে এখন আর চিন্তা করে লাভ নেই। বাচ্চা আবার শুরু করলো,
ছবি যেন কিছুটা স্বাভাবিক হয়ে উঠল যখন দেখলো মৈত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। ও বারবার জিজ্ঞাসা করছিল, অ্যালেন কোথায় গেল, অ্যালেন কোথায় গেল। মার শাড়ি ধরে টানছিল আর বারবার এক প্রশ্ন করে চলছিল। আমি যখন ওকে বললাম যে আমি আপনার কাছে যাচ্ছি, ও আমাকে একটা চিঠি লিখলো। স্কুলে খাতার পাতা ছিঁড়ে ছবি ওর সবচেয়ে যত্ন করে সুন্দর হাতের লেখায় বাংলা লিখেছিল, প্রিয় অ্যালেন, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে? জানি না কেন আমি ওসব কথা বলে ফেলেছিলাম। মনে হয়নি যে অন্যায় করেছি, যেহেতু আমি মনে করি না তুমিও ভালোবেসে কোনো অন্যায় করেছো। মৈত্রীর কষ্ট চোখে দেখা যাচ্ছে না। তুমি কিছু করো যাতে ও এত কষ্ট না পায়। তোমার ভালোবাসা এখন কোথায় গেল? কেন আমি মরছি না? আমি মরে যেতে চাই। ওর লেখায় প্রচণ্ড কাঁদছিল আর অতি যত্নে অবশ্যই আমাকে চিঠিটা দেয়, এই কথা বারবার বলছিল। ও চায় আপনি ওকে টেলিফোন করুন, ও এখন সুস্থ হয়ে গেছে। বাচ্চু কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। কি হলো বাচ্চু? আপনাকে দেখে আমার যে কি কষ্ট হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। বাচ্চু যথেষ্ট করুণ মুখ করে কথাগুলো বলছিল, কিন্তু ওকে আমার একজন অপরিচিত ব্যক্তি ছাড়া কিছুই মনে হচ্ছিল না। ও প্রসঙ্গ পরিবর্তন করলো। আমি যখন জিনিসপত্র গুছগাছ করছিলাম তখন মৈত্র নিচে নেমে এসে আপনার জিনিসপত্র স্পর্শ করে দেখছিল। ওকে সবাই মিলে জোর করে সরিয়ে নিয়ে গেল। ও চিৎকার করে কাঁদছিল আর জবরদস্তি করছিল দেখে ওকে মিস্টার সেন এমন মারলেন যে ওর মুখ ফেটে রক্ত পড়া শুরু করলো। টেনে হিসড়ে দোতলা ঘরে নিয়ে যেতে ও আবার অজ্ঞান হয়ে গেল। আমি মানুষ চোখে মৈত্রীকে দেখতে পাচ্ছিলাম, রক্তাক্ত মুখ, পাগলের মতো ধস্তাধস্তি করছে আর মার খাচ্ছে। কিন্তু ওর ক্ষত কষ্ট আমাকে যতটা না যন্ত্রণা দিচ্ছিল, ওর উপস্থিতি, ওর সান্নিধ্য যে ক্রমশ বহু বহু দূরে চলে যাচ্ছে, এই ভাবনায় আমায় ছিঁড়ে খুঁড়ে ফেলছিল। ওরা ওকে ওর শোবার ঘরে বন্ধ করে রেখেছিল, যাতে ও আপনার সঙ্গে শেষ দেখাও না করতে পারে। আপনি যে সমস্ত বই উপহার দিয়েছিলেন সব কেড়ে নিয়েছিল। যতক্ষণ ও অজ্ঞান হয়েছিল ততক্ষণ ওর মাথায় জল ঢালছিল। আবার যে জ্ঞান ফিরে আসছিল সঙ্গে সঙ্গে শুরু হচ্ছিল মার, কারণ জ্ঞান ফিরলেও বলে উঠেছিল, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। আমি নিজ থেকে এটুকুই শুনতে পাচ্ছিলাম। ছবি এসে আমায় আরও বলছিল যে ও নাকি বলছিল ও দোষী নয়, ওর কোনো দোষ নাই, তোমরা ওকে কেন শাস্তি দিচ্ছ। মৈত্রী এরকম কেন ভাবছিল কে জানে, কারণ ওর বাবা মা এ যাবৎ আমার প্রতি কোনো কিছুই করেননি। মিস্টার সেন আমায় মারধর করতে পারতেন, উল্টো তিনি হাত বাড়িয়ে দিয়ে বললেন, গুড বাই এলেন। মৈত্রীকে ঘরে নিয়ে যাবার আগে ও আমায় চুপি চুপি বলেছিল, আজ আপনাকে ও একটা টেলিফোন করবে। নিশ্চয় পারেনি, ওকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। আমি ওর মাকে বলতে শুনেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব ওরা ওর বিয়ে দিয়ে দিবেন। বাচ্চুর কথাগুলো শুনে আমি আতঙ্কে কাঠ হয়ে গেলাম। বাচ্চু আমার অবস্থা লক্ষ্য করে নতুন উদ্যমে বলতে শুরু করলো, হ্যাঁ, ওরা মৈত্রীর সঙ্গে এক অধ্যাপকের বিয়ে ঠিক করেছেন। মেদিনীপুর থেকে ফিরে এসে ওদের বিয়ে হবে। আপনি জানেন ওরা মেদিনীপুর যাচ্ছেন? হ্যাঁ জানি। ওরা পশু, সবাই পশু, আমার ঘেন্না হয়। আপনার ঘেন্না হয় না? কেন ওদের ঘেন্না করব? আমি তো অন্যায় করেছি, ওদের দোষ কোথায়? দোষ যদি কিছু হয়ে থাকে তা হলো আমায় আশ্রয় দেওয়া। ওরা আপনাকে দত্তক নিতে চেয়েছিলেন, আপনি জানেন। আমি মৃদু হেসেছিলাম। আমার কাছে এগুলো বৃথা অপ্রয়োজনীয় আলোচনা মনে হচ্ছিল। আজ আমি যে পরিচয়ের চিহ্নিত হয়ে গেছি তা যদি না হতো তাহলে আমার সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে ওরা বোধহয় আমার চেয়েও বেশি চিন্তিত হতেন। বাচ্চু আমার চোখে জল দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার মা অত্যন্ত অসুস্থ, আমার কাছে একটা টাকা পয়সা নেই। আমি ভাবছিলাম আপনার কাছ থেকে ধার চাইব। বেঙ্গল ফিল্ম কোম্পানির কাছ থেকে পাওনা টাকা পেয়ে গেলেই। আমি জানতাম বাচ্চুর মার কোনো অসুখ হয়নি এবং তিনি তাদের আত্মীয় কালীঘাটের এক ব্যবসায়ী বাড়িতে যত্নেই আছেন। 30 টাকা হলে তোমার চলবে? আমি ওর উত্তরের অপেক্ষা না করে একটি চেক লিখে দিলাম। ও ক্ষীণকণ্ঠে একটা ধন্যবাদ দিয়ে আমায় মৈত্রীর প্রসঙ্গে কথা বলতে শুরু করলো। আমি ওকে নিরুত্তাপ গলায় বললাম, বাচ্চু, আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে। বিকেলে হেলডের কাছে খবর পেয়ে মেয়ের দল এসে হাজির হলো।
ফয়ারে গ্রামোফোন বাজিয়ে গান শুরু হলো, হুইস্কি সোডার অর্ডার হলো। আমাকে সান্ত্বনা দেবার পর্বটা বেশ বাড়াবাড়ি রকমের শুরু হলো। হেলথ ওদের বলেছিল যে আমার স্নায়বিক চাপে অসুস্থ হয়ে পড়েছি এবং কলকাতা ছাড়ার আগে আমায় সব ভুলাতে হবে। গার্গী আমায় বলল, তারপর এলেন, এখানে একা একা মদ খাচ্ছিস, তোর প্রেমিকাকে কাছে পাচ্ছিস না বলে দুঃখ হচ্ছে। ও আমার কোলের ওপর বসলো। ওর দেহের স্পর্শ আমার এত খারাপ লেগেছিল যে ওকে আমি উঠে যেতে অনুরোধ করলাম। আমি ক্লান্ত আর অসুস্থ গার্তি। দেখিস বাবা, কোনো বাঙালি মেয়ের প্রেমে পড়িসনি তো? জানিস ওরা খারাপ কাজ করলে কি দিয়ে গা ধয়? জানিস না তো? তবে শোন, ওরা গোবর দিয়ে গা ধয়, গোবর মেখে গঙ্গায় স্নান করে। সবাই হাসিতে ফেটে পড়ল। মিসেস রিবেরিও পাশের ঘর থেকে ফয়ারে এসে বললেন, ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দাও তো। এলেন, আরেকটা হুস্কি নাও, দেখবে তোমার ভালো লাগবে। চোখের অপারেশন এমন কোনো বিষয় না। মিসেস রিবেরিও, আপনি ভাবছেন এলেন চোখের অপারেশনের চিন্তায় কাঁদছে? খুব ভুল করছেন। ওর সুন্দরী প্রেমিকা আরেকজনের সাথে কেটে পড়েছে। হঠাৎ প্রচণ্ড রাগে চেয়ার ছেড়ে উঠে পড়ে আমি চিৎকার করে বললাম, চুপ কর! দয়া করে আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলো এলেন। তুমি এখন তোমার আলিপুরের বাড়িতে নেই, নিগ্রোদের বাড়িতে। ক্লারা গার্তির হাত ধরে ওকে চুপ করানোর জন্য বলল, ছেড়ে দে গার্তি, অ্যালেনকে একটু শান্তিতে থাকতে দে। সব জায়গায় আহারে বাছারে বলে তোরা সবাই ওকে মাথায় তুলেছিস, মেয়েদের মতো কাটছে। ও সান্ত্বনা খুঁজুক বাঙালি মেয়েদের আঁচলের তলায়। আমি একজন খ্রিস্টান, ও কোন সাহসে আমাকে অপমান করে? কিন্তু অ্যালেনও তো খ্রিস্টান। তোরা বিশ্বাস করিস ও এখনো খ্রিস্টান আছে? গার্তি হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে হেল্টের কাছে যা বসলো। তুই কি বলিস হেল্ট? মনে পড়েছে ও যখন হিন্দু ধর্মের মহত্ব নিয়ে, গুরুর মহত্ব নিয়ে লেকচার মারত? এসব মনে পড়ছে না তোদের এখন, তাই না? আর আমি চুপ করব না, আমি কিছুতেই চুপ করব না। হেল্ট ভীষণ দোটানায় পড়ে গেল। মিসেস রিবেরিও সবাইকে শান্ত করার জন্য চেষ্টা করতে লাগলেন। আমি উঠে পড়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, চললাম। গার্তি অদ্ভুত মুখ ভঙ্গি করে বলল, কোথায়? মন্দিরে পুজো করতে? একটা জঘন্য রাত্রি কাটালাম। শুতে যাবার আগে অবধি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম, অজস্র সিগারেট খেলাম। বাঙালি মানুষের চলাফেরা, কথাবার্তা, দেশি চলতি ভাষায় চিৎকার সবই আমার মৈত্রের কথা মনে পড়িয়ে দিচ্ছিল। ভেবেছিলাম ক্লান্তিতে অবসন্ন হয়ে বিছানায় পড়লে ঘুমিয়ে পড়ব, কিন্তু কোথায় ঘুম? বিছানা বালিশ যন্ত্রণার কষ্টে দলে মুচড়ে ফেললাম। একটার পর একটা ঘটনা, একটার পর একটা স্মৃতি আমায় পাগল করে দিচ্ছিল। তমলুক, নদিয়া, হসপিটাল, আলিপুর, লেক, অজ্ঞান হয়ে যাওয়া, মৈত্রুর চেহারা, মিস্টার সেনের কণ্ঠস্বর, গুড বাই এলেন, মিসেস সেন, চা খেয়ে নাও এলেন। আমি কি পাগল হয়ে যাব? রাত্রের অন্ধকারে গির্জার ঘণ্টার শব্দ রাত্রের বয়স জানিয়ে দিচ্ছিল। পাশের ঘর থেকে হেল্টের নিরবিচ্ছিন্ন নাক ডাকার আওয়াজ। আমি মৃত্যুর কথা ভাবলাম। আমি যদি গঙ্গায় ডুবে মরি, তাহলে হয়তো মিস্টার সেন বুঝতে পারবেন ওনার মেয়েকে আমি সত্যি ভালোবাসতাম কিনা। পরের দিন কাগজে এই খবর দেখে হয়তো বুঝতেন আমি মনে প্রাণে মৈত্রকে ভালোবাসতাম। মৃত্যু এবং মৃত্যুর পূর্ববর্তী প্রস্তুতি পর্বের চিন্তা করতে করতে আমি ভোরের দিকে একটু আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এমন সময় হেল্ট এসে বলল, আমার ফোন এসেছে। আমি পাগলের মতো দৌড়ালাম। টেলিফোন তুলে আমি মৈত্রের কণ্ঠস্বর শুনতে পেলাম। ওর গলার আওয়াজ আমার কাছে ছিল তৃষ্ণার কাতর চাতক পাখির কাছে বৃষ্টির জলের মতো। ওর কথা জবাব দিতে পারছিলাম না, না পাচ্ছে হেল্ট শুনতে পায় এই ভেবে। খাপছাড়াভাবেও কথা বলছিল, এত আস্তে কথা বলছিল, আমার সব কথা স্পষ্ট শুনতেও পাচ্ছিলাম না। নিশ্চয় বাড়ির অন্য কেউ যাতে না শুনতে পায়, এর জন্য ও এত নিচু স্বরে কথা বলছিল। ওর কণ্ঠস্বর এত আকতি ছিল যার সঙ্গে খাঁচায় বদ্ধ পাখির আর্তরবেরই তুলনা করা চলে। এলেন, তুমি আমায় চিনতে পারছো? আমি বলছি, আমি একই রকম আছি এলেন, যাই ঘটুক। মানুষের মতো মানুষ হও এলেন, কাজ করে যাও, হতাশ হও না। আমি আর পারছি না এলেন, আমায় ক্ষমা করো, আমি আর পারছি না। শোনো, তোমায় একটা কথা বলি। হঠাৎই চুপ করে গেল। কেউ নিশ্চয়ই ওকে হাতে নাতে ধরে ফেলেছে। আমি বৃথাই চেঁচাচ্ছিলাম, মৈত্র, হ্যালো হ্যালো। কেউ আর সাড়া দিল না। ঘরে ফিরে আছড়ে পড়লাম বিছানায়। দেয়ালগুলো যেন ক্রমশ সরে এসে আমায় চেপে দিচ্ছিল।
আমার ঘরের এক কোণে পড়ে থাকা আলিপুরের বাড়ির আরাম কেদারা আমায় ব্যঙ্গ করছিল। ওই চেয়ারে কতবার মৈত্রীও বসেছে। প্রত্যেকবার আসবাবপত্র আমাকে ভিন্ন ভিন্ন স্মৃতির কথা মনে পড়িয়ে দিচ্ছিল। কিছুতেই সেই সব ভাবনার হাত থেকে মুক্তি পাচ্ছিলাম না, যেগুলো রাতারাতি আমায় মানুষ থেকে ছেঁড়া কাগজে পরিণত করে দিয়েছিল। হেলথ এসে জিজ্ঞাসা করলো, মিস্টার সেন কেমন আছে? অপারেশন হয়ে গেছে? আমি কিছু না ভেবে উত্তর দিলাম, না, হয়নি, আজই বোধহয় হবে। বিছানায় বসে বসে আবার সিগারেট ধরালাম। মনে হচ্ছিল আমার সমস্ত শরীর অসাড় হয়ে যাচ্ছে, শুধু হাত দুটো ছাড়া। সে দুটো ক্রমাগতই কেঁপে চলছিল। বেলা 10টা বেজে গেল এভাবে। এমন সময় একটা লোক সাইকেলে করে এসে আমার একটা চিঠি দিল। লোকটা আমার কোনো কথার জন্য অপেক্ষা না করে সাইকেল চালিয়ে চলে গেল। চিঠিটা খুললাম। নরেন্দ্র সেনের চিঠি। মহাশয়, আমি বুঝতে পারছি আপনার আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই। আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে ঘাসের মধ্যে চড়ে বেড়ানো সাপের মতো। ঠিক সময় যার মাথাটা থেতলে না দিলে প্রথম সুযোগই সবল মারবে। এখনও 24 ঘন্টা পার হয়নি। আপনি ভদ্রলোকের মতো কথা দিয়েছিলেন যে আমার বাড়ির কারোর সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা করবেন না। আপনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং অকারণে একটি শিশুকে কষ্ট দিচ্ছেন। দুর্ভাগ্যের বিষয় যে ইতিমধ্যে আপনি তার উপর যথেষ্ট প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছেন। পুনরায় যদি আপনি এরকম প্রলুব্ধ করবার চেষ্টা করেন, তাহলে আপনাকে যথাশীঘ্র সম্ভব দেশে পাঠানোর চেষ্টা আমি করব। আমি ভেবেছিলাম আপনার যথেষ্ট সাধারণ জ্ঞান আছে। আপনি এই শহর ত্যাগ করেছেন। আমি টেলিফোনে আদেশ দিয়েছি যাতে আপনার আজ থেকেই চাকরির পরিসমাপ্তি ঘটে। সুতরাং আপনার পক্ষে যতটুকু করণীয় পড়ে আছে তা হলো আপনার প্রাপ্য মাহিনা বুঝে নেওয়া এবং সঙ্গে সঙ্গে শহর ছেড়ে যাত্রা শুরু করা। আপনার অকৃতজ্ঞতার একটি সীমা থাকা উচিত। নরেন্দ্র সেন। এই চিঠি পড়ার পর আমার বোধ শক্তি সম্পূর্ণ লোপ পেল। চাকরির কথা নয়, আমি নিজেই ঠিক করেছিলাম পদত্যাগ করব। নরেন্দ্র সেনের সঙ্গে কথা বলা, অফিসে দেখা হওয়া ইত্যাদি আর সম্ভব ছিল না। বুঝতে পারছিলাম মৈত্র এই ধরনের অসাবধানী কাজ করতেই থাকবে এবং তার উপর অত্যাচার চলতেই থাকবে ক্রমশ বেশি মাত্রায়, আর আমি কোনোভাবে ওকে সাহায্য করতে পারবো না। আমি খামটা মুড়ে পকেটে নিয়ে শুধু আমার হেলমেটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। মিসেস রিবেরিও জিজ্ঞাসা করলেন, লাঞ্চে আসবেন না? নিশ্চয়ই, আপনার প্রিয় খাবার বানাচ্ছি। হেলথ বলল, আপনি কি কি খেতে ভালোবাসেন, দেখবেন ভালো লাগবেই। মৃদু হেসে আমি বেরিয়ে গেলাম। কোথায় যাব, কি করব, কিছুই ঠিক নেই। সত্যি, যদি কলকাতা ছাড়তে হয় তার জন্য কিছু টাকা ব্যাংক থেকে তোলার দরকার ছিল। আমি নিশ্চয়ই মিস্টার সেনের হুকুম মতো চলব না। আমি চলে যাব তার একটাই কারণ হচ্ছে মৈত্রকে বাঁচাবার। আর কোনো রাস্তা আমার জানা ছিল না। রয়্যাল ডিস্ট্রিক্ট থেকে ক্রাইব স্ট্রিটের দূরত্ব যথেষ্ট ছিল, তবু আমি হেঁটে ব্যাংকে এলাম। টাকার নোটগুলো সব একটা প্যাকেটে করে ফোলিও ব্যাগে নিলাম এবং খুচরো পয়সাগুলো পকেটে। হাওড়া স্টেশনের দিকে এগুলাম। হাওড়া ব্রিজের ওপর থেকে দেখলাম অসংখ্য নৌকা, গঙ্গার নোংরা জল। হঠাৎই মনে হলো আত্মহত্যা কাপুরুষতা। স্টেশনে স্টল থেকে একটি লেমনেট খেলাম। তখন ভর দুপুর। স্টেশনের ডান দিকে রাস্তা ধরলাম। এই রাস্তা আমি জানতাম, বেলুড়ের দিকে গেছে। রাস্তায় গাছের ছায়ায় হাঁটতে হাঁটতে আমার নিজেকে অনেকখানি ভারমুক্ত মনে হচ্ছিল। স্টেশন থেকে হুগলি অবধি যে বটরগুলো ভাড়া খাটত, তারা আমাকে পেছনে ফেলে হুস হুস করে চলে যাচ্ছিল। কখনো কখনো কোনো গাড়ি আমার কাছে এসে থেমেও পড়েছিল। ড্রাইভাররা বোধহয় অবাক হয়ে যাচ্ছিল শহরের বাইরের কোনো ইউরোপিয়ানকে পায়ে হেঁটে একা একা যেতে দেখে। একটা ঝুপড়ির মতো দোকানে একবার থামলাম। এক বৃদ্ধা লেমনেট, পাউরুটি ইত্যাদি বিক্রয় করছিল। একটা ঝুপড়ির মতো দোকানে থেকে আমি পানীয় খেতে খেতে দরিদ্র বৃদ্ধার সঙ্গে বাংলায় কথা বলছিলাম। আমি মৈত্রর প্রিয় শব্দগুলো ব্যবহার করছিলাম, আর সেগুলো উচ্চারণের সময় আমি এক অদ্ভুত তৃপ্তি হচ্ছিল। প্রায় 2:30টায় আমি বেলুড়ে পৌঁছালাম। পথে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম। জামা কাপড়ে কাদা লেগে বিভৎস মূর্তি হয়েছিল। স্বামী মাধবানন্দ আমায় উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে অবাক হয়ে গেলেন। ওনার সঙ্গে আমার পরিচয় সেই যখন মৈত্র ওদের গাড়িতে করে এখানে প্রথম এসেছিলাম, তখন থেকে। গঙ্গার ধারে গিয়ে জামা কাপড় শুকিয়ে নিলাম। ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে
চোখে সোজা রোদ্দুর নিয়ে আমার মনে পড়তে লাগলো মৈত্রীর সঙ্গে এখানে বেরোবার নানান স্মৃতি। পকেট থেকে ডায়েরি বের করে লিখতে শুরু করলাম, শুধু নিজের জন্য। আবার সেই পুরনো টিকাগুলো পড়লাম, যেগুলো মনে হচ্ছিল আপন রক্তে লেখা। এক জায়গায় লেখা ছিল, সব শেষ হলো। কেন? আমার মনের মধ্যে বিশাল মরুভূমি। মঠ থেকে ভেসে আছে এক প্রার্থনা সঙ্গীত। সেই সঙ্গীতের সুরে আমার কান্না পেয়ে যাচ্ছিল। মৈত্রীয়, মৈত্রীয়, তোমায় আর কোনোদিন দেখতে পাবো না। আমার কি হয়েছে? স্বামীজি জানতে চাইলেন। তিনি যখন শুনলেন যে আমি কলকাতা থেকে হেঁটে এসেছি এবং সারাদিন কিছুই খাইনি, তিনি তখনই আমায় ফিরে যেতে আদেশ করলেন। তিনি বললেন, আবার আমার ম্যালেরিয়া হতে পারে। তিনি জানতেন আগের বছর আমার ম্যালেরিয়ার কী অবস্থা হয়েছিল। তার কণ্ঠস্বর একটু অদ্ভুত ব্যঞ্জনা ছিল। তিনি কি আমার এই অন্ধ আবেগের কাছে আত্মসমর্পণকে ঘৃণা করেছিলেন? জাগতিক যন্ত্রণার যারা দাস করে, এই হিন্দু সাধুদের সহানুভূতি পাবার অনুপযুক্ত। ওনাদের জাগতিক মোহমুক্তির আদর্শ ওনাদের বাস্তবের রূঢ়তা থেকে অনেক ঊর্ধ্বে স্থাপন করেছে। ওনাদের অতিমাত্রায় আত্মাধিকতা ওনাদের বিচ্ছিন্ন করে ফেলে জগৎ ও জীবন থেকে। আমি বেলুড়ের মাঠে কোনো সান্ত্বনা খুঁজে যাইনি। গিয়েছিলাম আমার স্মৃতির মৈত্রীয়কে, প্রকৃত মৈত্রীর অস্তিত্ব অনুভব করতে। স্বামীজির কথায় আমি একটু ক্ষুব্ধ হইনি, বরং আমি আরও সত্যি করে জানতে পারলাম আমার নিঃসঙ্গতাকে। যেসব ফল মিষ্টান্ন উনি আমার জন্য আনিয়েছিলেন, সেগুলোর জন্য ধন্যবাদ দিয়ে আমি আবার যাত্রা শুরু করলাম। কিন্তু আমি কলকাতার রাস্তা ধরলাম না, এগিয়ে চললাম রানাঘাটের দিকে। সন্ধ্যা হয়ে এলো। গঙ্গার ধারে একটা পাথরের ওপর বসে সিগারেট ধরিয়ে আমি স্তব্ধ হয়ে জল খেতে লাগলাম। নিস্তরঙ্গ সেই জল অবিশ্রান্ত বয়ে চলছে কলকাতার দিকে। কয়েকটা ছোট ছোট ছেলে ততক্ষণে আমাকে ঘিরে ধরেছে। প্রথমে তারা আমাকে দেখে কুকুরে ডাক দিচ্ছিল, তারপর অশুদ্ধ ইংরেজিতে আমার দিকে আঙ্গুল দেখে চিৎকার করেছিল, হোয়াইট মানকি, হোয়াইট মানকি। কিন্তু যখন ওরা দেখলো যে আমি রাগ করছি না, তারা আমার দিকে এগিয়ে এলো। ওরা হয়তো লক্ষ্য করেছিল আমার চোখের জল, আমার চিন্তান্বিত বিষণ্ণ মুখ। ওরা একটু ইতস্তত করে আমার দিকে ফিরে এলো। আমি ওদের সঙ্গে বাংলায় কথা বললাম এবং ওদের মধ্যে কিছু খুচরো পয়সা বিতরণ করলাম। ওরা আনন্দে হুই হুই করে প্রায় একটা শোভাযাত্রা করে আমার গ্রাম অবধি পৌঁছে দিল। দুপুরে বৃষ্টির ফলে সন্ধ্যা ছিল নির্মল কিন্তু ভারী আর বিষণ্ণ। আমার হাঁটতে ভালো লাগছিল। বড় রাস্তায় আমি একা। মাঝে মাঝে দু একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল। গাড়িগুলো যাচ্ছিল কলকাতার দিকে। কদাচি দু একজন পথচারীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছিল। ভাবছিলাম ভারতের লোকেরা কি তাড়াতাড়ি শুয়ে পড়ে? সেই নির্জন রাস্তায় সন্ধ্যা ও রাত্রির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার আলিপুরের সন্ধ্যাগুলোর কথা মনে পড়ছিল। গলার কাছে ব্যথা করে উঠল, ঢোক গিলতে কষ্ট হচ্ছিল। দূরে একটা দোকানের আলো দেখা যাচ্ছিল। আমি তাড়াতাড়ি পা চালালাম। দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনলাম, কারণ একমাত্র সিগারেটই সেখানে পাওয়া যায়। দোকানের ভেতরে একটা গ্যাসের আলো জ্বলছিল আর কয়েকজন পথিক হুকু খেটে খেটে বিশ্রাম নিচ্ছিল। জানি না রাত কত অবধি আমি হেঁটেছিলাম আর যে গ্রামগুলো পার হয়েছিলাম তাদেরই বা নাম কি। অন্ধকারে আমি হেঁটে চলছিলাম এক অন্ধ মোহের বশে। একইভাবে আমি আমার চিন্তাগুলো থেকে বিচ্ছিন্ন হতে পারছিলাম। মনে হচ্ছিল মৈত্রের প্রতি ভালোবাসায় ওই কষ্ট সহ্য করার ক্ষমতা জোগাচ্ছিলাম। রাস্তার ধারে মাথায় ছাউনিওয়ালা একটি জলের কল ছিল। আমি একটু জল খাবার জন্য সেখানে থেমেছিলাম। কিন্তু চওড়া বাঁধানো বেদিতে বসা মাত্রই জগতের সমস্ত ক্লান্তি আমাকে আক্রমণ করলো। নিজের অজান্তে আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম, মাথার তলায় টুপিটাকে বালিশ করে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। মৈত্রীর স্বপ্নে ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসলাম। লোকালয় থেকে বহু দূরে নির্জন জায়গা। প্রচণ্ড ঠান্ডায় আমি কাঁপছিলাম। আবার কখন যে আমি শুয়ে পড়েছি জানি না। কয়েকজন লোকের জল তোলার আওয়াজে ঘুম ভাঙল। আমাকে অবাক দৃষ্টিতে সবাই দেখছিল, কিন্তু কেউই আমায় কিছু প্রশ্ন করতে সাহস করলো না। যদিও আমার জামা কাপড় ছিল কদমাক্ত, জুতো ছিল ছেঁড়া, তবুও আমি সাহেব। জল দিয়ে মুখ ধুয়ে নিলাম, একটু ভালো লাগছিল। আবার চলা শুরু করলাম।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাস্তার লোক চলাচল শুরু করলো। আমি মাথা নিচু করে হেঁটে চলছিলাম। তাল গাছের শ্রেণীর মধ্যে গঙ্গা দেখা যাচ্ছিল। শুধু এই নদীটিকে দেখার জন্য আমি মাঝে মাঝে থামছিলাম। বহমান নদীর দৃশ্য আমাকে এক অবর্ণনীয় সান্ত্বনা দিচ্ছিল। মনে হচ্ছিল এই জল চলছিল, তাল গাছের শ্রেণীর মধ্যে দিয়ে গঙ্গা দেখা যাচ্ছিল। আবার একটু থামলাম। মনে হচ্ছিল এই জল চলেছে মৈত্রীর শহরে, মৈত্রীর কাছে। আমার নিজের শারীরিক কষ্ট সম্পর্কে আমি সচেতন ছিলাম না। এতটুকু দুর্ভাবনা ছিল না যে মিসেস রিভেরিও বা হেল্ড কি ভাববে, চিন্তা করবে সে সম্পর্কে। শুধু একটা কথাই মনে হচ্ছিল, বাচ্চু নিশ্চয়ই আমার খোঁজ নিতে এসে জানবে যে আমি সকাল থেকে আর ফিরিনি। একটা দিন পার হয়ে গেছে। ও নিশ্চয়ই মিস্টার সেনকে জানাবে। মিস্টার সেন আমার মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত হয়ে একবার অন্তত ভাববেন আমার সঙ্গে কি ব্যবহার উনি করেছেন। রানাঘাটের কাছে রাস্তার ধারে একটি প্রান্তশালা আমি কিছু খেয়ে নিলাম। খাদ্যের মধ্যে ছিল ভাত, তরকারি, মাছের ঝোল। উপস্থিত ক্রেতাদের আশ্চর্য করে আমি মাটিতে বসে হাত দিয়ে ভাত মেখে খেলাম। ইতিমধ্যে তারা আমায় বাংলা কথা বলতে দেখেছে। আমার পোশাক নোংরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলে চিরুনি পড়েনি, তবুও আমি তো সেটকায়। খাওয়া সেরে আমি পথে আবার নামলাম। সন্ধ্যা অবধি হেঁটে চললাম। দিনটা ছিল সূর্যের কিরণে উত্তপ্ত। প্রতিটি জলের কলের কাছে আমাকে থামতে হচ্ছিল জল খাবার জন্য এবং মুখে চোখে জল দেবার জন্য। আকাশে তারা ফুটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে আমি একা একটু পুকুরের ধারে প্রকাণ্ড আম গাছের বাগানের ধারে এসে পড়লাম। আর পারছিলাম না। আম গাছের তলায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। পর্যন্ত মশার কামড় উপেক্ষা করার শক্তি দিল আমার শ্রান্তি। পরের দিন বেশ বেলায় আমার ঘুম ভাঙল। হাত পা সব মনে হলো অবশ হয়ে গেছে। তবু আবার রাস্তায় নামলাম। সারাদিন ধরে আবার হাঁটা শুরু হলো। ক্রমশ মস্তিষ্ক জড়ো হয়ে এলো। বিশেষ কিছু আর মনে করতে পারছি না। শুধু মনে পড়েছে যে আমি একটা গরুর গাড়ির চালককে জিজ্ঞাসা করেছিলাম আমি কোথায় এসে পড়েছি, জায়গাটার কি নাম, আর কি করে রিলেশনের দিকে যেতে পারবো। লোকটা আমার বর্ধমানের কাছে একটি হোল্ট স্টেশনে নিয়ে এসেছিল। তখন বেশ রাত। কলকাতা যাবার প্রথম ট্রেন আসে ভোরবেলা এবং এখানে থামেও না। প্রায় মাঝরাতে একটা লোকাল ট্রেন বর্ধমানে যায়। আমি একটা তৃতীয় শ্রেণীর টিকিট কাটলাম। বর্ধমান স্টেশনের তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। বহুক্ষণ অন্ধকার থাকার ফলে হয়তো ওরকম হয়েছিল। বহুকাল রোগে ভোগা রোগীর মতো দরুণ কোলাহলের মধ্যে আমি জেগে উঠলাম। এইবার আমি একটা ইন্টার ক্লাসের কাউন্টার খুঁজেছিলাম। আসলে আমার লজ্জা করেছিল কয়েকজন অ্যাংলো ইন্ডিয়ান এবং ইংরেজদের দেখে, যারা লক্ষ্য মেল ধরবার জন্য অপেক্ষা করছিল। শীতে জড়সড় হয়ে আমি স্টলে চায়ের পর চা খেয়ে যাচ্ছিলাম এবং চেষ্টা করছিলাম গত 72 ঘন্টার ঘটনাগুলো পরপর মনে করতে। কিছুতেই সব পরপর সাজাতে পারছিলাম না। বড় বড় ফাঁক দেখা যাচ্ছিল। আমার স্মৃতি ঠিক কাজ করছিল না। ওই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছিল। আমি কি পাগল হয়ে গিয়েছিলাম? ঠিক করলাম আর কিচ্ছু ভাববো না। সব কিছুই চলে যাবে যেমনটি চলার। এই সান্ত্বনা পরবর্তীকালে সারা জীবন মনে রেখেছিলাম। হাওড়া স্টেশনে নেমে প্রচণ্ড ভয় হতে লাগলো। ভয় হচ্ছিল আলিপুরের কারোর সঙ্গে দেখা না হয়ে যায়। হঠাৎই মনে পড়ল মিস্টার সেনের পরিবারের সবাই এখন মেদিনীপুরে থাকার কথা। অন্য সময় হলে এই ঘটনা মৈত্রীর সঙ্গে আমার দূরত্ব বাড়ার জন্য হয়তো যন্ত্রণা দিত, কিন্তু আজ আশীর্বাদ বলে মনে হলো। যে সময় আমি আমার গাড়ি থেকে বাড়ির সামনে নামলাম, তখন পার্ক স্ট্রিটের পুলিশ অফিসার আমার নিখোঁজ হওয়ার সম্বন্ধে অনুসন্ধান আরম্ভ করছেন। আমার ওই প্রায় পাগলের মতো মূর্তি দেখে মিস রিভেরিও অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। হায় ভগবান, কোথা থেকে এসেছেন? এ কি আপনার চেহারা? সাউথ 1147 আপনাকে অনর্গত টেলিফোনে ডাকছে। আর সেই ছেলেটি যাকে আপনি বাচ্চু বলে ডাকতেন, সে যে কতবার আপনার খোঁজ নিতে এসেছে। মিসেস রিভেরিওকে ছেড়ে আমি মুখ হাত পা ধুতে গেলাম। একটা স্নান সেই সময় আমার একমাত্র চাহিদা ছিল। হেল্থ অফিস থেকে টেলিফোন করে মিসেস রিভেরিওর কাছে আমার খোঁজ নিচ্ছিল। আমি ফিরেছি শুনে সে তৎক্ষণাৎ একটি ট্যাক্সি নিয়ে আমার বোর্ডিং হাউসে এসে উপস্থিত হলো। কোথায় ছিলি? কি করছিলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
একটু বেড়াতে গিয়েছিলাম। এমন কিছু সাংঘাতিক ব্যাপার নয়। এত চিন্তা করছিস কেন তোরা? মৃদু হেসে আমি জবাব দিয়েছিলাম। তুই তুই কেমন আছিস? গতকাল মেয়েরা সবাই এসেছিল। সবাই দারুণ চিন্তিত। আমাদের ইচ্ছে পৌতলিকদের হাত থেকে তোকে মুক্ত করার উপলক্ষে চায়না টাউনে একটি পার্টির ব্যবস্থা করব। কিন্তু কি হলো? ও হ্যাঁ, ওই নিগ্রো ছেলেটি আবার এসেছিল তোর খোঁজ নিতে। মনে হলো একটু রেগে আছে। আমার বিরক্ত করছিল, আমি দূর করে দিয়েছি। ঠিক দুপুরে খাওয়ার পর আশুতোষ মুখার্জি রোডের একটি লাইব্রেরি থেকে বাচ্চু আমায় ফোন করলো। জানলাম ইতিমধ্যে অনেক গুরুতর ঘটনা ঘটে গেছে। অতি অবশ্যই সে আমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চায়। আমি ওকে একটা ট্যাক্সি নিয়ে চলে আসতে বলে বারান্দায় দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকলাম। আপনি কোথায় ছিলেন? পরে সব বলবো। আগে বলো ওখানে কি হয়েছে। বাস্তবিক অনেক কিছু ঘটে গেছে। মৈত্রর বিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে ফুলশয্যার রাতে তার স্বামীর কাছে স্বীকার করবে আমার সঙ্গে তার সম্পর্কের সমস্ত কথা। সমগ্র পরিবারের সম্মানে এটা যথেষ্ট আঘাত দেবে। তার স্বামীও নিশ্চয় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এবং গোটা শহরে কেচ্ছা উঠবে। এই কথা শোনা মাত্র মিস্টার সেন সজোরে ওকে একটা ঘুষি মারেন এবং মাটিতে পড়ে যাওয়ার পর একটানা লাথি মেরে যেতে থাকেন। কয়েক মিনিটের মধ্যে তার স্ট্রোক হয় এবং মিস্টার সেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। যদি রক্তচাপ 2-1 দিনের মধ্যে কমে তাহলে তার চোখে অপারেশন হবে, কিন্তু তার অবস্থা নিয়ে চিকিৎসকগণ দুশ্চিন্ত। এদিকে মৈত্রকে তার ঘরে আটকে রাখা হয়েছে। ঘরে বন্ধ করার আগে মিসেস সেন ড্রাইভারকে ডেকে আনেন। ড্রাইভারকে দিয়ে তার সামনে মেয়েকে বেত মারার আদেশ দেন। ড্রাইভার একটানা বেত মেরে গিয়েছিল যতক্ষণ না মৈত্র অজ্ঞান হয়ে পড়ে যায়। মিসেস সেন বাচ্চুকেও বলেছিলেন মৈত্রকে চাবুক মারতে, কিন্তু সে তা অস্বীকার করে এবং সেখান থেকে পালিয়ে যায়। সবি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, ফলত সেও এখন হাসপাতালে। মৈত্রী ও বাচ্চুর হাতে আমাকে একটা খাম পাঠিয়ে দিল। গোলাপি খামটার ভেতরে জলপাই গাছের একটি মুকুল সমেত 2টো পাতা আর পুড়ে দেওয়ার সময় হয়েছিল। আর একটা ছোট কাগজে পেন্সিল দিয়ে লেখা ছিল, এলেন, এই আমার শেষ উপহার। আমি একটা ঘোরের মধ্যে বাচ্চুর কথাগুলো শুনে গেলাম। পরিস্থিতির গুরুত্ব এবং তার সম্ভাব্য প্রতিক্রিয়া বুঝবার চেষ্টা করছিলাম। বাচ্চু মৈত্রকে কিছু লিখে দেওয়ার জন্য অনুরোধ করল। আমার নরেন্দ্র সেনের কাছে প্রতিজ্ঞার কথা মনে পড়ল। আমি বললাম, কি প্রয়োজন? আর কি কোনো কিছু দরকার আছে? আরও কি যেন সব বলেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম যে আমি ভুল বকছি। আমার চারিদিকে সব কিছু ঘুরছে। আমি পারতাম। আমি কি ওকে ভালোবাসি? বাচ্চু বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে বললাম, আমি ভালোবাসতে চাই। তার আগে ওকে ভালোবাসার উপযুক্ত হতে চাই আমি। মিসেস রিভেরিও দৌড়ে এলেন। হতভম্ব হয়ে আমার কি হয়েছে জিজ্ঞাসা করলেন। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি মৈত্রীকে ভালোবাসতে চাই। আমি ওদের কি করেছি? আমার বিরুদ্ধে ওদের কি বলার আছে? আমার বিরুদ্ধে আপনার সকলের কি বলার আছে? হঠাৎ মনে পড়ে গেল সেদিন সকালে টেলিফোনে মৈত্রীর কথাগুলো। চিরবিদায় এলেন, চিরবিদায় প্রিয়তম। অন্য জীবনে আমরা নিশ্চয়ই ফিরে পাবো আমাদের ভালোবাসা। দুজন দুজনকে নিজের করে পাবো। তখন তুমি আমায় চিনতে পারবে তো? আমার জন্য অপেক্ষা করবে তো? আমায় ভুলে না এলেন, আমি তোমার জন্য কিন্তু অপেক্ষা করব। আমি ওকে কিছুই উত্তর দিতে পারিনি, শুধু বলেছিলাম, মৈত্রীয়, আমার মৈত্রীয়। কাটিয়েছিলাম মিস্টার সেনের বাড়ির সামনে রাস্তায়। সারাক্ষণ আমি চেয়েছিলাম মৈত্র শোবার ঘরে জানালার দিকে। জানালা অন্ধকার, একবারের জন্য আলো জ্বলেনি। আমার যাত্রার দিন ছবি মারা গেল। কয়েক মাস হিমালয়ের কোলে, রানীক্ষেত্র আর আলমোড়ার মাঝামাঝি এক বাংলোয় কাটালাম। হতাশ, উৎসাহহীনতা আর বুকচাপা স্তব্ধতার মধ্য দিয়ে কেটে গেল সময়। দীর্ঘদিন দিল্লি, সিমলা, নৈনিতাল ঘুরে চারপাশ কেবল লোকজনের, বিশেষ করে সাদা মানুষের ভিড়ে ক্লান্ত, বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত এখানে এসে উঠছিলাম। আমার আজকাল লোক সমাগমকে বড় ভয় করে। ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। ওরা অভিবাদন জানালে প্রত্যুত্তরে দিতে প্রবৃত্তি হয় না। বাজে কথায় সময় নষ্ট করতে একদম ভালো লাগে না।
আমার এখন চাই বিশ্রাম, কেবল বিশ্রাম। ওরা আমার সেই বিশ্রামের বাধা বিশেষ। নির্জনতাই এখন আমার একমাত্র সান্ত্বনা, আমার বাঁচবার একমাত্র উপায়। আমার মনে হয় একাকিত্বের কি জ্বালা, তা কত হতাশা ব্যঞ্জক এবং তিক্ত হতে পারে, তা খুব কম লোকে আমার মতো করে উপলব্ধি করতে পেরেছে। মার্চ থেকে নভেম্বর দীর্ঘ 7 মাস আমি কেবলমাত্র একটি লোকেরই মুখ দেখেছি। সে হলো এই বাংলোর পরিচালক। আর কেউ আমার ঘরে আসতো না। ওর সঙ্গে আমি খুব কমই কথা বলতাম, যখন ও আমার খাবার নিয়ে আসতো বা জল ভরে রেখে যেত। আমি আমার সমস্ত সময় অরণ্যে কাটাতাম। আলমোড়া অঞ্চলে হিমালয়ের পাইনের এক বিখ্যাত বন আছে। আমি সেই বনে ঘুরে বেড়াতাম। এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমার ভালোবাসার জনকে নিয়ে নানা কল্পনায় মশগুল থাকতাম। সেই সব কত অলীক স্বপ্ন কল্পনা মৈত্র আর আমি যেন কত সুখে কত আনন্দে এই বনের নির্জনতাকে সাক্ষী রেখে একাত্ম হয়ে ঘুরে বেড়াচ্ছি। কখনো বা ফতেহপুর সিক্সির মৃত্যু পুরুতে, কখনো বা জঙ্গলে এক পরিত্যক্ত কুঠুরে। শুধু সে আর আমি। সারা দিন সারা রাত দিনের পর দিন আমাদের দুজনকে ঘিরে কত স্বপ্ন, কত ছায়াময় চিত্রকল্প। সারা পৃথিবী থেকে দূরে একান্ত একান্তে একাত্ম হয়ে থাকার পরিকল্পনায় বিভোর হয়ে থাকতাম। বিগত দিনের কত ভুলে যাওয়া স্মৃতি, কত ছোট তুচ্ছ অথচ মধুময় ঘটনা আমার জীবন্ত হয়ে উঠত আমার অন্তরে। কত গভীর, কত নিবিড়, কত ললিত গীতিময় সেই সব ব্যথায় গাথা। সেই সব তুচ্ছ জিনিসকে আগে কখনো কোনো মূল্য দেইনি। সেগুলো এখন আমার অন্তর্দৃষ্টিতে জল জলে ভাস্বর হয়ে উঠেছিল। আমি যেন মৈত্রীকে ভেঙে ভেঙে পড়ছিলাম। সেই পাইন, চেস্টনাটের ছায়া, ছায়ায় পাহাড়ে, জঙ্গলের পথে পথে। আমি আমার সেই অপূর্ব ভাবনার অন্তরঙ্গতে এমন আপ্লুত আবিষ্ট হয়ে থাকতাম যে মাঝে মাঝে আমার ভয় হতো, এই স্বপ্ন যদি ভেঙে যায়, আমি আর আমার এই যন্ত্রণা বিশিষ্ট শরীর সত্তা নিয়ে বাঁচব কী করে। আমি জানতাম এবং নিশ্চিন্তই ছিলাম যে মৈত্র তার আলিপুরে ছোট্ট ঘরে বসে আমার মতো গভীর চিন্তায় মগ্ন। আমাদের চাওয়া পাওয়া, আমাদের মিলন কিংবা আমাদের বিচ্ছেদ অথবা মৃত্যু। কোনো কোনো শুল্ক পক্ষের সন্ধ্যায় চাঁদের আলোয় আমি বনের দিকে বেরিয়ে পড়তাম। হয়তো একটা টিলার ওপর উঠে দূরে কোনো অঝরে নেমে আসা ঝর্ণার শুভ্র নিঝর দেখে প্রাণপণে চেঁচিয়ে উঠতাম, মৈত্রীয় মৈত্রীয়, যতক্ষণ আমি ক্লান্ত হয়ে পড়ি। আমি আমারই শব্দে প্রতিধ্বনি পাহাড়ে পাহাড়ে ধ্বনিতে শুনতে পেতাম। যেন এই স্বপ্নের পথ ধরে অবর্ণীয় সুখ আর প্রশান্তি বুক নিয়ে বাংলায় ফিরে আসতাম। মনে হতো মৈত্র নিশ্চয়ই আমার ডাক শুনতে পেরেছে। ওই আকাশের মধ্য দিয়ে বাতাস ও ঝর্ণার ধারায় ভেসে ভেসে আমার প্রাণের আরতি নিশ্চয়ই তার কানে গিয়ে পৌঁছবে। আমি জানি না মানুষের মনের কি পর্যায়কে তার সঠিক আত্মসত্তা বলা যায়। এই দীর্ঘ কয়েক মাস ধরে সম্পূর্ণ নির্যাতনতার সমুদ্রে অবগাহন করতে করতে আত্মসত্তা বলতে বোধহয় আমার একটি অন্যত ধারণা জন্মাচ্ছে। বেশ কিছুদিন হলো যেন মৃত্যু আর আমি পরম বন্ধুতে পরিণত হয়ে, যেন প্রচণ্ড আশাবাদী দুই বন্ধু হাত ধরাধরি করে চলেছি। সে তো আমার কাছেই রয়েছে। বন্ধুর ইচ্ছেই আমার চরম ইচ্ছে। তাড়াহুড়োর কিছু নেই। বেশ ইউরোপিয়ান টেকনিকের প্রেম, ভালোবাসার পায়োনিয়ারিজম। যেন মৃত্যুই আমাকে উদ্ধার করার জন্য বুক চিতিয়ে বীর দফে হাজির হয়ে আমার পাশে। যেমন করে ইউরোপিয়ান ভারতবর্ষে মাটিতে পা রেখেই মনে করেছে এই পোড়া দেশের জন্য ওরাই সভ্যতাকে মাথায় করে নিয়ে এলো। আমার এখন সব কিছুই বৃথা, নিরর্থক বলে মনে হয়। সবই অলীক, সবই মায়ার ভ্রম মাত্র, সব কিছুই কেবল আমার সেই কয়েক মাসের চাওয়া নিরস্তর প্রেম, তার সুখস্মৃতি আর আজকের আমার এই যন্ত্রণার দুর্দশার অনুভূতি ছাড়া। আমার এই যে আত্মসূচনার অনুভূতি, এটা শুধু মৈত্রকে হারানোর জন্যই নয়। আমি আমার আশ্রয়দাতা গুরুর প্রতি যে অন্যায় ও পাপ করেছি, আমার পরম শ্রদ্ধেয় স্পেশাল অতুলনীয়া মায়ের প্রতি, ছোট ছবির জীবনের প্রতি, সেই ছোট্ট মেয়েটা যাকে আমি চরম বিপদের মধ্যে ফেলে এসেছিলাম, সেসবের জন্যও আমার এই মানসিকতা যন্ত্রণা। এই সমস্ত দুশ্চিন্তা আমার বুকের ভেতর চেপে বসে, যেন আমার শ্বাস বদ্ধ করে দিচ্ছে। এখন নিজেকে ঘুম পাড়ানোর জন্য আমার বোধহয় ঘুম পাড়ানি মাদকের দরকার।
যাতে না স্বপ্ন, না কোনো জ্ঞান, না কোনো মৃত্যু, না পাপ, না বিচ্ছেদ কিছুই উপলব্ধি করতে পারি। আমার ডায়েরির পাতা নিত্য বেড়েই চলেছে, কিন্তু 23 অক্টোবর তারিখটায় পৌঁছতে আমার বড় ভয়, অস্বস্তি। সত্যি কথা বলতে কি, ওই তারিখটা আমার জীবন থেকে যেন মুছে গেছে। একটা বড় খামে আমি কিছু জিনিস সিল করে রেখেছিলাম। মৈত্রর কয়েকটা চিঠি, ইঞ্জিনিয়ারিংয়ের চিঠি, ছবির চিঠি, একটি শুকনো গোলাপ ফুল, একটা চুলের কাটা, মৈত্রর কিছু হিজিবিজি কাটা ছবি, কাগজ, বেশিরভাগই ফ্রেঞ্চ গ্রামারের নোট লেখা, এক কথায় আমার প্রিয়তমার সঙ্গে নিবিড়তম অধ্যায়ের কিছু চিহ্ন। আমি আজকাল মাঝে মাঝে খামটা খুলে সেগুলো দেখি, আর আমার সেই জীবন কাহিনী শেষ অধ্যায়টা লক্ষ্য করি। এই মধুময় স্মৃতিটুকুর কথা আমি কি লিখে বোঝাতে পারবো? আমার ডায়েরিতে আমি লিখে রেখেছি আমার অকপট সরলতা, পক্ষপাত শূন্যতা এবং সেন্টিমেন্টাল অহমিকার জন্য আমি কিভাবে কত পর্যায়ে দীর্ঘদিন ধরে ঠকে এসেছি। বাংলোয় থাকাকালে আমি কোনো চিঠি পেতাম না, ফলে কাউকে চিঠি দেবার দায়ও ছিল না। বাংলোর পরিচারক মাঝে একবার বড় জোর দুবার নৈনিতাল শহরে যেত জিনিসপত্র সওদা করতে, এবং এই বনবাদারে একেবারে মেলেই না এমন বস্তু কিনে আনতে। তখন আমি মাঝে মাঝে 2-1 লাইনে চিঠি দিতাম ব্যাংকের উদ্দেশ্যে, বা কখনো হেল্ডে টেলিগ্রাম করে জানাতাম যে আমি এখনো বেঁচে আছি। এই ছিল আজকের উপন্যাস লার্ন উইথ বেঙ্গলি এর 9ম পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।